এই কয়েক বছর আগে পর্যন্ত একটা ব্যাপার ছিল যে প্রতিটা বছর যখন শুরু হতো জানুয়ারির শুরুর দিকে বা ডিসেম্বরের আগের বছরের ডিসেম্বরে আমরা পত্রপত্রিকায় দেখতাম, তারপরে ফেসবুক আসার পরে ফেসবুকে দেখতাম যে এই বছর পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা কোথায় জানা গেছে? বহু আগে কেউ একজন কয়েক শতাব্দী আগে নাকি ভবিষ্যৎবাণী করে গেছে। এই ভবিষ্যৎবাণী নিয়ে একটা প্যানিক ছড়ানো হতো, সত্যি সত্যি কিছু লোক এগুলো বিশ্বাসও করতো। আমার লাইফে অলমোস্ট এরকম ১০-১২ বার দেখছি তো এই বছর পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। তো এই যে পৃথিবী তো এখনো পর্যন্ত ধ্বংস হয় নাই স্রষ্টার ইচ্ছায়, স্রষ্টা এখনো পর্যন্ত আমাদেরকে রাখছেন। কতদিন রাখবেন জানি না, কেউই জানে না। কিন্তু এই গত কদিন ধরে একটা ভবিষ্যৎবাণী চলতেছে যে ২১ জানুয়ারি বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। কিভাবে? ২১ জানুয়ারির মধ্যে যদি বাংলাদেশ ইন্ডিয়া গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি না হয় তাহলে নাকি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে এনে বিশ্বকাপ খেলাবে আইসিসি। এরকম সিদ্ধান্ত আইসিসি নিয়ে ফেলছে। কে জানালো? জানালো দেখেন, ক্রিকেটের সবচেয়ে বিশ্বস্ত যে সংবাদ প্রতিষ্ঠানটা ক্রিকইনফো, সে প্রতিষ্ঠানটা পৃথিবীর অন্যতম বড় যে নিউজ এজেন্সিটা এএপি, তারা জানালো। এখন পর্যন্ত আজকে বিকাল এখন পর্যন্ত বিসিবি সেটা অস্বীকারই করে যাচ্ছে যে না, আমাদের কোনো ডেডলাইন দেওয়া হয় নাই। এখন এই জাতীয় খবরের বিপক্ষেও আমাদের ক্রিকেট বোর্ডকে বা আমাদেরকে গত কিছুদিন ধরে লড়তে হচ্ছে। বিশ্বস্ত সব প্রতিষ্ঠান হঠাৎ করে ভোল বদলায় ফেলছে। মানে আমি বলতেছি যে এই যে লড়াইটা চলতেছে বিসিবির, আমি জানি না শেষ পর্যন্ত তারা এই মেরুদণ্ডটা দেখায় যাবেন কিনা, নাকি হঠাৎ করে নমনীয় হয়ে যাবেন আমি জানি না। কিন্তু এই লড়াইটা এখনো পর্যন্ত বহুমাত্রিক, বহু পক্ষের বিপক্ষে। মানে যারা সরাসরি পক্ষ, সেই আইসিসি, ইন্ডিয়া তো আছেই, এর বাইরে এই মিডিয়াগুলোর কথা বললাম তারা আছে। সবচেয়ে আমার কাছে যেটা দুঃখজনক লাগে, আমাদের দেশে একটা বোদ্ধা শ্রেণী আছে যাদেরও বিপক্ষে লড়াই করতে হচ্ছে আমাদেরকে এই ইস্যুটাতে একটা মত থাকার জন্য। এখন আমি ওই যে বললাম যে এই পরিস্থিতির সমাধান বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কি না, খেললে কোথায় খেলবে, শেষ পর্যন্ত আমাদের সিএস বা কোর্ট অফ আর্বিট্রেশনে যেতে হবে কিনা, এগুলো প্রশ্ন নিয়ে আজকে কথা না বলে এগুলো কালকে পরশু আবার তো বলতেই হবে। আজকে একটু কথা বলি যে বাংলাদেশের এই যে বিভিন্ন ফ্রন্টে লড়াইটা, এটা কেন তৈরি হলো? আইসিসির বিপক্ষে লড়াইটা তো স্বাভাবিক, ইন্ডিয়ার বিপক্ষে লড়াইটা তো স্বাভাবিক, কিন্তু বাংলাদেশকে কেন মিডিয়ার বিপক্ষেও লড়াই করতে হচ্ছে, স্টাবলিশ সব মিডিয়ার বিপক্ষে? কেন বাংলাদেশকে নিজের দেশের বোদ্ধাদের বিপক্ষে লড়াই করতে হচ্ছে? এই জিনিসটা আমি আজকে একটু আলোচনা করব যে এটা কি শুধু আসলে ওই ক্রিকেটের লড়াই, নাকি একটা এলিটিজমের লড়াই, এলিটিজমের বিপক্ষে চলে যায় কিনা দেশ, এই একটা ভয়ের লড়াই, এইগুলো একটু আলোচনা করব। এই যে আগামীকালকের যে ডেটটা ২১ জানুয়ারি, এই ডেটটা নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে, যে নিউজগুলো প্রকাশ হচ্ছে, এটা সত্যি না মিথ্যা তো আমরা এখনো জানি না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে যে এটা মিথ্যা, তারা এরকম কোনো ডেট পায় নাই, এই ডেটটা কাউকে দেওয়া হয় নাই। এবং স্কটল্যান্ডকে প্রস্তুত থাকতে বলা হয়েছে বিশ্বকাপের জন্য, এটা মিথ্যা। এটা অলরেডি স্কটিশ ক্রিকেট বোর্ড ব্রিটেনের বিভিন্ন মিডিয়াকে বলছে যে না, আমাদেরকে এরকম কিছু আইসিসি থেকে বলা হয় না, আইসিসি যেভাবে বিশ্বকাপ আয়োজন করার কথা সেভাবেই আগাচ্ছে। দেখেন এখনো পর্যন্ত তারা এরকম কিছু জানে না। তার মানে এই দুটোর অর্ধেকটা তো মিথ্যা প্রমাণিত হয়েছে। এবং এর আগে আমরা গত কিছুদিনের মধ্যে দেখছি যে ক্রিকইনফোর মতো প্রতিষ্ঠান নিউজ করছে যে বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত হয়ে গেছে। সেই নিউজ শুরুতে বিসিবি যখন অস্বীকার করছে, তখন আমরা ভাবছি যে বিসিবি তো চিরকালই মিথ্যা কথা বলে, হইতে পারে ক্রিকইনফোই হয়তো সঠিক, কারণ ক্রিকইনফো তো চিরকাল সঠিকের পক্ষে থাকছে। কিন্তু আলটিমেটলি দেখছি আমরা যে নিউজটা মিথ্যা। মিথ্যা না হলে তো ওই সিদ্ধান্ত নিয়ে ফেলার পরে আইসিসি এতবার মিটিং করে না বিসিবির সঙ্গে, আইসিসির লোকজন গৌরব সাক্সেনা পর্যন্ত ঢাকায় আসার চেষ্টা করে না, নানা রকম তৎপরতা এখনো চলতেছে না, তার মানে ওই নিউজটা মিথ্যা ছিল। এখন আমার কথা হচ্ছে, যেটা আলোচনা করতেছিলাম, যে শেষ পর্যন্ত কি হবে সেটা আমরা পরের হাতে ছেড়ে দেই, আগামী কাল পরশু বোঝা যাবে। কারণ আর তো খুব বেশি সময় নাই, খুব দ্রুতই বিশ্বকাপের ডিসিশন হতে হবে। কিন্তু কথা হচ্ছে যে আমাদের এত ফ্রন্টে লড়াই কেন? যেটা শুরুতে বললাম, ইন্ডিয়ার বিপক্ষে লড়াইটা আপনি বোঝেন যে ইন্ডিয়ার সঙ্গে আমাদের এখন কূটনৈতিক সম্পর্ক, নিরাপত্তা ইস্যু যে অবস্থা আছে, ইন্ডিয়ার বিপক্ষে আমাদের লড়াই জারি থাকবে, এটাই স্বাভাবিক। ওরাও লড়তে চাইবে, আমরাও লড়তে চাইবো, এটাই স্বাভাবিক। আমাদের ওখানে যেহেতু ভয়াবহ নিরাপত্তা থ্রেট আছে, তাহলে আমরা তো লড়বই ইন্ডিয়ার বিপক্ষে, এই লড়াইটায় কোনো বিস্ময়ের কিছু নাই। আইসিসির বিপক্ষে লড়াই চলবে, কারণ আইসিসি তো শেষ মুহূর্তে তার খরচ বাড়াতে চাইবে না। এবং একটা হোস্ট কান্ট্রি থেকে
একটা দল অলরেডি নিরাপত্তার কারণে ওখানে খেলতেছে না, পাকিস্তান। আরেকটা দলকেও যদি সরায় নেওয়া হয় নিরাপত্তার অজুহাতে, তাহলে তো হোস্ট কান্ট্রির প্রেস্টিজ ইস্যু বলে আর কিছু থাকে না। জামা প্যান্ট সব খুলে যায়। জামা আগে পাকিস্তান খুলে ফেলছে, এখন প্যান্ট খুলে ফেলবে বাংলাদেশ। এই পরিস্থিতি আইসিসিও মানতে চাইবে না। ইন্ডিয়ানরাই আইসিসি চালাচ্ছে এখন সরাসরি, জয় শাহ চালাচ্ছেন। এই লড়াই দুটো আমি বুঝি। এখন আমি প্রথমে বলি যে মিডিয়ার লড়াইটা দেখেন, একটা সময় পর্যন্ত এই যে নাম দুটো বললাম, এএপি এবং ক্রিকইনফো, এএপির ব্যাপারটা আরেকটু পরে বলি, আগে ক্রিকইনফোর কথা বলি। এইভাবে নাম ধরে সমালোচনা করা কি ঠিক আমি জানি না, এটা এথিক্সে পড়ে কিনা, যাক পার্সোনাল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে বলা যায়। ক্রিকইনফো যতদিন উইজডেনের সঙ্গে ছিল, আপনারা তো জানেন ক্রিকইনফোর ইতিহাসটা। ক্রিকইনফো শুরুতে স্বেচ্ছাসেবক কয়েকজন মানুষ ইংল্যান্ড ভিত্তিক ওনরা করছিলেন, পরে উইজডেন এটাকে কিনে নিয়ে ভর্তুকি খাতে রাখছে। উইজডেন এখান থেকে কখনো আয় করে নাই একটা সময় পর্যন্ত। সেই আমলে কিন্তু কেকিনফো হয়ে উঠছে। পরে এটাকে ইএসপিএন কিনে নিয়েছে। ইএসপিএন তো কার্যত ইন্ডিয়ান মালিকানাধীন প্রতিষ্ঠান। ইএসপিএন এর যে অংশটাকে আপনারা দেখেন, আমরা দেখি, এই অংশটাই ইন্ডিয়ান স্টেক হোল্ডারই, শেয়ার হোল্ডারই বেশি। কিন্তু ক্রিকইনফোর সদর দপ্তর তো মুম্বাইতে আজকে আসে নাই, বা ইএসপিএন এর হাতে আজকে যায় নাই। ক্রিকইনফো কিছু মেরুদণ্ডের জায়গা উইজডেনের হাত থেকে ইএসপিএন এর হাতে চলে আসার পরে ধরে রাখছে। তার ভিতরে আমি বলতে পারি বিগ থ্রির বিপক্ষে ক্রিকইনফোর যে ফাইট, এটা ইতিহাস হয়ে থাকবে। বিগ থ্রির বিপক্ষে সে লড়াইয়ের সময় ক্রিকইনফোর মহিরুহ সব সাংবাদিকরা অ্যাক্রেডিশন হারাইছিলেন। ওয়াংখেড়েতে ঢোকা নিষিদ্ধ হয়েছিল, ইন্ডিয়ান ক্রিকেট কাভার করা নিষিদ্ধ হয়েছিল। ক্রিকইনফোর সংশ্লিষ্ট লোকেরা ডকুমেন্টারি বানাইছে, ডকুমেন্টারি বানায় থিয়েটারে দেখাইছে, বিগ থ্রির বিপক্ষে লেখালেখি করছে, তারা কাগজপত্র দিয়ে প্রুভ করছে বিগ থ্রি একটা অন্যায় হতে যাচ্ছে। এই সংগ্রাম তো তারা করছে। তারা তো সিস্টেমের বিপক্ষে ছিল লম্বা একটা সময়, কিন্তু গত ৩-৪ বছর সেটা ধরে রাখতে পারে নাই। এটা নিশ্চয়ই তাদের সম্পাদক সম্বিত বালকে কষ্ট দেওয়ার কথা যে সেই জায়গাটা ধরে রাখতে পারে নাই। আমরা গত ৩-৪ বছর দেখতেছি দফায় তারা আপোষ করতেছে। আসলে একটা দেশে বা একটা সোসাইটিতে যখন এই পলিটিসাইজেশন শুরু হয়, তখন আস্তে আস্তে আস্থার সব জায়গা ভেঙে যায়। একসময় ক্রিকইনফোকে আমরা দেখছি যে আমাদের কামাল ভাইয়ের সঙ্গে যখন আইসিসির এন শ্রীনিবাসন ওই কুৎসিত কাজটা করলেন এবং আমাদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে 2015 কোয়ার্টার ফাইনালে অন্যায়গুলো করা হলো, ক্রিকইনফো প্রতিবাদ করছে। প্রতিবাদ মানে রাস্তায় নেমে প্রতিবাদ করে নাই, তারা নিউজগুলো প্রপারলি আনছে। বেশিরভাগ মিডিয়াই আনে নাই, এমনকি আমাদের দেশের মিডিয়াও তখন এটাগুলো নিয়ে তামাশা করছে, কামাল ভাইরে পচানোর চেষ্টা করছে। কিন্তু ক্রিকইনফো সে সময় ন্যায়ের পক্ষে থাকছে। এইসব জায়গা থেকে সেই আস্থার জায়গাটা আর নাই। সেটা আপনারা দেখছেন ধাপে ধাপে কিভাবে ভাঙছে। তারাও এখন এস্টাবলিশমেন্টের পারপাস সার্ভ করে। তারাও এখন এস্টাবলিশমেন্টের মন গড়া, এস্টাবলিশমেন্ট খুশি হয় এরকম সব আজগুবি নিউজ ছাপা শুরু করছে। এটা শুধু বাংলাদেশের এই ইস্যুটাতে না, গত ২-৩ বছর ধরেই এই কাজটা চলতেছে। একে একে সব প্রতিষ্ঠান সবাই আস্তে আস্তে গ্রাস হয়ে যাচ্ছে। আমার হারুন লরগাতের কথা খুব মনে পড়ে। একসময় পৃথিবীতে ক্রিকেট বিপ্লবী বলতে যে অল্প কয়টা লোককে বুঝতাম, তার মধ্যে হারুন লরগাত ছিলেন একজন। মানে চিরকাল ন্যায়ের পথে কথা বলার লোকগুলো, মানে এই সিস্টেম ভাঙার পথে কথা বলার লোকগুলো তো খুব কম। ধরেন যখন অস্ট্রেলিয়া ইংল্যান্ডের দৌরাত্ম্য ছিল তখন কথা বলতেন জগমোহন ডালমিয়া, এহসান মানিরা। এর পরের জেনারেশনে যখন ইন্ডিয়ার দৌরাত্ম্য শুরু হলো তখন কথা বলতেন মূলত এই অর্জুনা রানাতুঙ্গা, হারুন লরগাত, দু একজন মানুষ। সেই হারুন লরগাতও একসময় বিক্রির পক্ষে চলে গেছিলেন, ইন্ডিয়ার পক্ষে চলে গেছিলেন। এই জন্যই চিরকালের লড়াকুদের হঠাৎ করে এস্টাবলিশমেন্টের পক্ষে চলে যেতে দেখলে এখন আর অবাক হই না। কিন্তু এএপি, ক্রিকইনফোর মতো প্রতিষ্ঠানও যখন তাদের অফিসটা দিল্লিতে বলে, মুম্বাইতে বলে, তারা এই লড়াইটায় এরকম একেবারে অপোজিট একটা পজিশন নেয়, তখন এটা বেদনার হয়। মানে অপোজিট পজিশন যে নিচ্ছে এটা তো আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন, যে তারা এমন কিছু নিউজ করতেছে যেগুলো দিয়ে পারলে বাংলাদেশকে দুর্বল করা হোক। আপনি যখন রটায় দেন যে স্কটল্যান্ডকে বলে দেওয়া হয়েছে ওয়ার্ল্ড কাপে আসার জন্য, তখন বাংলাদেশের মোরাল ফাইট করার ক্ষমতা শেষ হয়ে যায় না? ক্রিকইনফোর মতো প্রতিষ্ঠানে, এপির মতো প্রতিষ্ঠানে যখন নিউজটা দেখে তখন তো বুলবুল ভাই, মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টটা দুইবার ভাবে যে ওরে বাবা, এপি বলতেছে স্কটল্যান্ডে অলরেডি দাওয়াত দিয়ে দিচ্ছে, তাইলে তো আর আমার কথা বলে লাভ নাই। কিন্তু রিয়েলিটি হচ্ছে স্কটিশ ক্রিকেট বোর্ড জানায় দিচ্ছে যে না, এটা সত্যি না। তার মানে ম্যানুপুলেশন হচ্ছে নানা স্তরে। এ পর্যন্ত আমি বুঝি যে তারা যেহেতু দিল্লি অফিস, মুম্বাই অফিস, তারা ম্যানুপুলেটেড হবে। আমাদের দেশে কি হচ্ছে, আমাদের দেশে কেন হয় এটা, আজকে কেবল হচ্ছে তা না তো। ওই যে কামালবার ইনসিডেন্ট বললাম, মানে 2015-তে কোয়ার্টার ফাইনালে যখন আমাদের এগেনস্টে ওই অন্যায়টা করা হলো, ওই যে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা, তখন কামাল ভাই সেটার প্রতিবাদ করে রীতিমতো অপমানিত হলে তাকে সরায় দিয়ে ট্রফি দিলেন এন শ্রীনিবাসন।
এসে কামাল ভাই এয়ারপোর্ট পর্যন্ত চিল্লাপাল্লা করতে করতে আসছে। কামাল ভাইয়ের পাশে কখনো এলিটরা দাঁড়ায় নাই, বাংলাদেশের এলিট মিডিয়াগুলো দাঁড়ায় নাই, বরং কামাল ভাইয়ের একটা জোকার বানানোর চেষ্টা করা হচ্ছে। সে সময় হয়তো সামান্য একটু সমর্থন পেলে কামাল ভাই মানে বোর্ড পাপন ভাইরা রীতিমতো তারা নিয়ে রসিকতা করছে। বোর্ড তো তখন পাপন ভাইদের হাতে, যেহেতু সে আইসিসি প্রেসিডেন্ট, ফলে সে কোথাও থেকে সমর্থন পায় নাই, বোর্ড থেকে একটু সমর্থন পায় নাই। বোর্ড যদি ব্যাপারটা আইসিসির সবাই তুলতো তাহলে হয়তো কামাল ভাই তো আর এই এখতিয়ার নাই, কামাল ভাই তো তখন আর বিসিবির কেউ না, ফলে তিনি ব্যাপারটা নিয়ে আর আগাইতে পারেন নাই। বোর্ড ব্যাপারটা তামাশা বলে উড়ায় দিছে। কখনো এই লড়াইগুলো বাংলাদেশ করে নাই, করতে দেয় নাই, এলিটিস্টরা কখনো করতে দেয় নাই। দেখেন ছোট্ট একটা উদাহরণ দেই। বাংলাদেশ একবার ওই যে গড় টেস্টে যেবার মুশফিক ডাবল সেঞ্চুরি করলো, তারপরের টেস্টে কলম্বোতে খেলতে গেল। কলম্বোতে খেলতে গিয়ে যখন বাংলাদেশ ব্যাট করতেছিল তখন বল যাচ্ছিল না মাঠে, একদম আটকা আটকা যাচ্ছিল ঘাসের ভিতরে। হতে পারে পৃথিবীর কোথাও কোথাও মাঠে ঘাস বড় থাকবে, কোথাও ছোট থাকবে, এটাই স্বাভাবিক। পরে শ্রীলঙ্কাটা যখন ব্যাট করতেছে আমরা খেয়াল করলাম যে ওই শট করলে বল বেরোয় যাচ্ছে, কোথাও ঘাসে আটকাচ্ছে না। মানে টিভিতে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে ঘাস ছোট হয়ে গেছে, যেটা পৃথিবীতে হওয়া সম্ভব না। ঘাস তো বড় হইতে পারে, কিন্তু বড় একটা সার্টেন লেভেলের উপরে হতে পারবে না, ওটা ঘাস কাটার একটা মেজারমেন্ট থাকবে। প্রতিদিন সকালে একটু ঘাস কাটতে হয়। এখন এই ঘটনাটা যখন দেখলাম না, মানে আমি তো তুলনামূলক নির্বোধ মানুষ, এগুলো কম বুঝি। আমি সঙ্গে সঙ্গে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, দু চারজনে বলছিলাম যে ঘাস কাটা একটা অন্যায় হয়েছে কোথাও, মানে সকালে যে ঘাসটা কাটার কথা এটা বেশি কাটে দেওয়া হয়েছে, যাতে করে শ্রীলঙ্কানরা আরামসে ব্যাট করতে পারে। এটা নিয়ে আমি পার্সোনাল লেভেলে খুব ট্রলের শিকার হয়েছিলাম। এখনো আমি যদি বের করতে পারি তাহলে দেখাবো সেই ফেসবুক পোস্টের নিচে তখন অনেক বোদ্ধা লোকেরা কমেন্ট করছিলেন যে সব কিছুতে কনস্পিরেসি থিওরি খোঁজো কেন। এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যে ক্রিক ইনফো কিন্তু ওখানে রিপোর্ট করছিল যে ঘাস নিয়ে ঝামেলা হচ্ছে। অলরেডি এটা এখানকার স্থানীয় সাংবাদিকরা, রীতিমতো শ্রীলঙ্কান সাংবাদিকরা প্রশ্ন রেজ করছে, বাংলাদেশ টিমও করে নাই। বাংলাদেশ টিমেরও অবস্থা ওই একই, তারা এটা যে প্রশ্ন রেজ করা যায় তারা এটা ভাবে নাই। শ্রীলঙ্কান সাংবাদিকরা এই কোশ্চেন তুলছে, তোলার পরে ডেভিড বুন ওখানে এসে সরি বলতে বাধ্য হয়েছে যে সে সকালে ঘাস কতটা কাটা হয়েছে সারা জায়গায় সব জায়গায় খেয়াল রাখতে পারেনি, তবে সে উপস্থিত ছিল, এখানে একটা অনিয়ম হয়েছে বোঝা যাচ্ছিল। ডেভিড বুন তো আর সেটা স্বীকার করতে পারে না। ওদের পক্ষে শ্রীলঙ্কানদের যতটুকু শোভা পায় ততটুকু তারা লড়াই করছিল। আমাদের টিম কিন্তু, আমাদের ম্যানেজমেন্ট কিন্তু ওখানে অফিসিয়ালি কমপ্লেন করে নাই যে না ঘাস বেশি কাটে শ্রীলঙ্কারে সুবিধা দেওয়া হয়েছে। এরকম শতটা উদাহরণ দিতে পারবো, আমি শতটা উদাহরণ দিতে পারবো যে কখনো ম্যানেজমেন্ট লড়াই করতে চাইছে, কখনো কোনো একজন নির্দিষ্ট লোক লড়াই করতে চাইছে, কখনো মিডিয়ার কেউ দু একজন লড়াই করতে চাইছে, কখনো এলিট সোসাইটি এইসব লড়াইতে পাত্তা দেয় নাই। লড়াইয়ের কথা তুললেই বলা হয়েছে যে এটা কনস্পিরেসি থিওরি, বাংলাদেশের লোকজন এসব বলতে পছন্দ করে, আসলে ক্রিকেট ধ্বংস হয়ে যাবে এইসব নিয়ে কথা বললে। সবসময় এই ভয় দেওয়া হয়েছে চিরটা কাল, ওই কামালভাই কাণ্ড থেকে শুরু করে যতবার যতবার এসব হয়েছে। বাংলাদেশের এগেনস্টে আপনি যা খুশি করে পার পেতে পারেন, এক তো ইন্টারন্যাশনালি বাধার মুখে পড়বেন না, সবচেয়ে বড় কথা এই দেশের যে এলিট সোসাইটি এবং বোদ্ধারা তারা সবসময় বাংলাদেশের বিপক্ষেই অবস্থান নেবে। কারণ কি? কারণ হচ্ছে তারা মনে করে এই যে বাইরের প্রতিষ্ঠিত শক্তি ইন্ডিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, এদের চোখে চোখ রেখে কথা বলা যায়। আমরা কোথাকার দুদিনের বাংলাদেশ, আমাদের কি ক্ষমতা আছে? ২ দিন আগে খেলা শিখছি, আমাদের বোধ নেই, বাসি নেই, আমরা অসংস্কৃত, চাষা বুসো। ২ দিন আগে আমার বাবা মাঠে হাল চাষ করতো, ৩ দিন আগে জাল ধরে বেড়াতো। এইসব জিনিস আমাদেরকে ইনফিনিটি কমপ্লেক্সে ভোগায় রাখে। আমরা কখনো এটা ভাবি না যে আমার বাবা যে মাছ ধরতেন, ওখান থেকে যে আমি এসে এই জায়গাটায় বসতে পারছি, এটা তো আমার বাবার গর্বের বিষয়, আমার বাবার পরিশ্রমের ফল। ফলে আমার প্রতি অন্যায় হলে চোখে চোখ রেখে কথাটা বলাটা আমার বাবার প্রতি সম্মান দেখানো। এই জিনিসটা কখনো বোঝে না। তারা এই লড়াইগুলোর এলিট শ্রেণীর বিপক্ষে দাঁড়ানোর যে ভয়টা, এই ভয়টা সবসময় পায় যে এই দাঁড়ালেই বোধহয় আমরা শেষ হয়ে যাব, এই দাঁড়ালেই বোধহয় আমরা শেষ হয়ে যাব। 71-এও এই জিনিস আপনারা দেখছেন, আমরা শুনছি, পত্রিকায় পড়ছি। কিছু চাষাভুষো, কিছু পাগলা লোক মুক্তিযুদ্ধে গেছে, কিন্তু ওই এলিট সোসাইটির বড় একটা অংশ ঘরের মধ্যে রয়েছে, বারবার ভয় দিছে পাকিস্তান ভেঙে গেলে আমরা শেষ, না খেয়ে মরে যাব। কেন বলছে না যে তলাবিহীন ঝুড়ি? এই আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে। এই কারণে আমরা লড়াইগুলো কখনো করতে পারি নাই, কোনো ফ্রন্টে না। আজকে এই যে এতগুলো দিন ধরে আমি চিৎকার করে যাচ্ছি যে বিসিবির এই লড়াইটা করার দরকার, কেন করে যাচ্ছি? এই লড়াইটা দুটো জায়গা আছে। একটা তো ইন্ডিয়াতে আসলেই আমাদের একটা থ্রেট আছে,
কিন্তু আমি বুঝি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি চায় আমাদের খেলোয়াড়দের ম্যানেজমেন্টকে সঙ্গে যারা যাবে তাদের সবাই সাংবাদিকদের ভালো সিকিউরিটি দিতে পারবে, কারণ হয়তো কিছু হবে না। হ্যাঁ, হয়তো আমাদের দর্শকহীন অবস্থায় খেলতে হবে, আমাদের দর্শকরা না পাবে ভিসা, ভিসা পেলেও সাহস পাবে না, দর্শকদের তো নিরাপত্তা পৃথিবীর কোথাও দেওয়া যায় না। ফলে তো খেলা সম্ভব, ইন্ডিয়াতে খেলা এই অবস্থায় মাথা নিচু করে সম্ভব, তাতে আমাদের কোনো খেলোয়াড় হার্মের মধ্যে পড়বে না। কিন্তু আমি এই চিৎকারটা করে যাচ্ছি কেন জানেন? যে এই যে ক্রিকেট সাংবাদিকতা করার শুরু থেকে বা ক্রিকেট দেখার শুরু থেকে আমি এই অবমাননা দেখে আসতেছি। কখনো এর হাতে, কখনো ওর হাতে, কখনো পাকিস্তানের কাছে, কখনো ইয়ের কাছে, কখনো বাসিত আলী বাজে কথা বলছে, কখনো ক্যাচ ফেলে দিয়ে তুলে নিছে। এই যে রশিদ লতিফের সেই ক্যাচ মুলতানে, সে নিয়ে এত কথা হয়েছে। সে সময় কিন্তু যতক্ষণ না রশিদ লতিফ এটা স্বীকার গেছে বহু পরে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে কেউ এটা নিয়ে কথা বলে নাই। মনে হয়েছে পাকিস্তানের বিপক্ষে কথা বলবো কি করে, ওরা অত বড় দেশ। আমরা সব কিছুরে বড় ভাবি, নিজেদের ছাড়া সবাইরে বড় ভাবি, সবাইরে বড় ভাবি, ভাবি যে চোখে চোখ রাখা যাবে না, অন্যায় হয়ে যাবে, লোকে কি বলবে। ওই যে দেখেন না, যে আপনার ফ্যামিলির তরুণ ছেলেটা যখন অন্যায়ের প্রতিবাদ করতে যায় রাস্তায়, তখন ওই ছেলে বাবা মাই সবার আগে দৌড়ায় আসে, এসে ওই ছেলেটার হাত চেপে ধরে, একটা থাপ্পড় মারে, এই তোর কি দরকার ওর ভিতরে যাওয়া, ওরা বড় বড় মানুষ, তুই এর মধ্যে কেন যাস, হচ্ছে হোক না, বাসায় চলে আয়। এই যে বৃদ্ধ এবং গোটায় থাকা যে চেহারা, এই যাদেরকে রবীন্দ্রনাথ ঘা মেরে বাঁচাইতে বলছেন, জাতি হিসাবে আমরা ওই বৃদ্ধ চেহারাটা ছেড়ে বেরোতে পারলাম না, এই তারুণ্য অর্জন করতে পারলাম না, চোখে চোখ রেখে কথা বলা। আজকে যেটুকু হচ্ছে এটা কিন্তু একজন দুজন লোকের জন্য হচ্ছে। আপনারা যদি ভাবেন যে পুরো ক্রিকেট বোর্ড একটা লড়াইয়ের চেষ্টা করতেছে, একত্রিত হয়ে করতেছে না, আপনারা তো জানেন অলরেডি ক্রিকেট বোর্ডের দুই ডিরেক্টর বুলবুল ভাইয়ের সামনে নাকি মারামারি করতে ধরছিল। ক্রিকেট বোর্ড এই ইস্যুতে ডিভাইডেড বললে মনে হয় দুই অংশ, আসলে ক্রিকেট বোর্ডেরও ছোট্ট একটা অংশ, এক দুইজন মানুষ এই লড়াইয়ের পক্ষে। তাহলে ক্রিকেট বোর্ড লড়াইটা করতেছে কেন? মূলত ওই যে আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের কারণে। ওই লোকটা খুব শক্তভাবে চান যে এই জায়গাটায় বাংলাদেশ মাথা উঁচু করে রাখুক। আমি জানি না পারবে কিনা। আমার গতকাল পর্যন্ত নানা কারণে গতকাল থেকে আমি আ আ একটু সন্দিহান যে আমরা লড়াই চালাবো কিনা। আমি দেখেন আবারও বলি, শুরুতে যেটা বলছি এখনো বলি, যে লড়াই চালায়া গেলে আমাদের ছাড়া বিশ্বকাপ আয়োজন করা যাবে না এবং আমাদের ইন্ডিয়া যেয়ে খেলতে হবে না। এই দুটো পয়েন্ট আমি নিশ্চিত। কিন্তু লড়াইটা চালাবো কিনা সেটা নিয়ে আমি গতকাল থেকে নানা এই কারণে সন্দিহান, নানা রকম খবর কানে আসে তো। কারণে এখন মানে আ লাস্ট ট্রাইটা করা হবে নানা রকম কূটনৈতিক, বাণিজ্যিক বিষয় দিয়ে। তো সেসব বিষয় যখন বোর্ডে আসবে তখন আসিফ নজরুল একা এই লড়াইটা করতে পারবেন কিনা? এই লড়াইতে এই লোকটা প্রায় একা, প্রায় একা জানেন? তেমন কেউ মানে আমি তার পাশে দেখি না। তেমন কেউ তার পাশে দেখি না। যাই হোক, তারপরেও আমি বলি যে লড়াইটা আমাদের খুব ফেয়ার লড়াই এবং লড়াইটায় আমরা খুব ন্যায়পক্ষ। আমি আগের কনটেন্টেও যেমন বলছি, আমরা বাংলাদেশ কখনো অন্যায় কোনো লড়াইতে নামি নাই আজ পর্যন্ত। এখানে আমাদের নিরাপত্তার হুমকি আছে, সেটা আইসিসির অ্যাসেসমেন্টে পরিষ্কার, মিডিয়াতে পরিষ্কার, পরিষ্কার ফুটেজ আছে। বিজেপির নেতারা হুমকি দিচ্ছেন মুস্তাফিজ গেলে কি হবে, সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে না হচ্ছে, লেখালেখি মিডিয়াতে কি হচ্ছে, ওদের মিডিয়াতে কি ধরনের কথাবার্তা বলা হচ্ছে, সবকিছু রেকর্ডেড, এভরিথিং ডকুমেন্টেড। ফলে আমরা এখানে যেতে বাধ্য না। আমরা খুবই ফেয়ার একটা পক্ষ, খুবই ফেয়ার। আমরা যে জায়গায় নিরাপত্তাহীন মনে করব সে জায়গায় আমাদের দিয়ে জোর করে খেলানোটা অন্যায়। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের যাওয়ার জায়গা আছে, কোর্ট অফ আর্বিট্রেশন আছে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আছে। আমরা লড়াই জারি রাখলে এই লড়াই আমাদের হারার কোনো সুযোগ নেই। তবে আমি খুব কনফিউজড যে লড়াইটা থাকবে কিনা। এইটার জন্য সবচেয়ে বড় দায় দিব আমি, অন্য কোনো বাইরের লোকেদের দায় দিয়ে লাভ নেই। তারা তো সর্বোচ্চ চেষ্টা করবে, কূটনীতি দিয়ে করবে, বাণিজ্য নীতি দিয়ে করবে, সর্বোচ্চ চেষ্টা করবে। তো লড়াইটা জমতো কখন জানেন? যদি আমরা একত্রিত থাকতে পারতাম। সেটা আমরা পারলাম না। আমার কাছে মনে হয় যে মূল লড়াইটা আমরা হারলাম আসলে আমাদের ওই বুড়ো মির কাছে। নিজেদেরই ওই যে বুড়ো মির কাছে, ওই অতিবোদ্ধা মির কাছে, যে না এই বড়দের সঙ্গে লড়াই করতে হয় না। ওতে আমরা ধ্বংস হয়ে যাব। যাই না, ধ্বংস হয়ে গেলে কি হবে? একটা দেশের ক্রিকেট ধ্বংস হয়ে গেলেই বা কি হয়? না, আমি ধ্বংস চাচ্ছি না, আমি সৃষ্টি চাচ্ছি, নতুন করে শুরু হোক। সেই অপেক্ষায় থাকি। তবে খুব আশা দেখতে পাচ্ছি না। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভেচ্ছা।